নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা ঘন্টাখানেক বাংলার কথার একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী গতকালকেই হালিশহর গেছিলেন। মৃত তৃণমূল কর্মী বিরজু কেওয়াত তার মৃত্যুকে নিয়ে কিন্তু তোলপাড় এই মুহূর্তে রাজ্য রাজনীতি, এবং তার পরিবারের দাবি যে পুলিশ লকআপে তাকে পিটিয়ে মারা হয়েছে। তো মৃত তৃণমূল কর্মীর বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী কাল গেছিল, এবং তার গাড়িকে কিন্তু সেখানে যখন তিনি যান গতকালকে, তার গাড়ির উপরে কিন্তু শুধুমাত্র যে ইট ছোড়া হয়েছে তা নয়, এটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ। তার গাড়িতে জলের বোতল ছোড়া হয়েছে, কাদা লেপটে দেওয়া হয়েছে, এবং বিভিন্ন রকমভাবে কিন্তু তাকে হেকেল করা হয়েছে। এটা কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন। আজকে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যান এবং তার স্ত্রীকে চাকরি দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কিন্তু 10 লক্ষ টাকা সাহায্য করেছেন। শুধু তাই নয়, পুলিশের গাফিলতির জন্য কিন্তু তিনি অ্যাকশন নিয়েছেন ইতিমধ্যেই, এবং সাসপেন্ড করেছেন কিন্তু যারা পুলিশে সেদিনকে দায়িত্বে ছিলেন। আমরা আজকের প্রথম পর্ব এটা নিয়ে রাখছি যে জনরোষ না গুন্ডারাজ, কারণ বেশ কিছু কিন্তু স্টেটমেন্ট আমাদের কাছে এসছে যা আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর জনরোষ হয়েছে এরকম কিন্তু ন্যারেটিভ একটা আসছে, আর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে দিয়ে করানো হয়েছে এরমও কিন্তু ন্যারেটিভ এসছে। কার আমরা যত পর্ব যাব আপনারা দেখতে পাবেন। আমাদের সঙ্গে আপনাদের এই নিয়ে ডিসকাস করতে আমাদের প্যানেলে কারা আছেন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক কর্মী রাহুল চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। আমরা প্রথমেই ডিসকাশনে ঢোকার আগে আপনাদের সামনে রাখবো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি কালকে এই ঘটনার পর, তার গাড়ির উপর আক্রমণের পর ঠিক কি বলছেন, চলুন। टेरिबल हुआ है। मेरे को गाड़ी में बड़ा बड़ा पत्थर मारा गया, बाहर से एंटी सोशल पुलिस का सामने में आके हमको इतना गाड़ी को अटैक किया। अगर हम गाड़ी का कांच शीशा खुला रखता तो हमारा माथा फट जाता, हम लोग सब मर जाता। ऐसा पुलिस का सामने में हुआ, हम कभी ऐसा हमला नहीं देखा। पुलिस क्या कर रहा है? इतना पुलिस बीजेपी को प्रोटेक्शन दे रहा है। আপনারা শুনলেন, আমরা তুলে ধরলাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে তার মাথা ফেটে যেত, তার গাড়ির উপর কিন্তু ভ্যান্ডালিজম করা হয়েছে এবং পুলিশ দেখেও কিন্তু কিচ্ছু করেননি। আমি প্রথমেই রাহুল দা আপনার স্টেটমেন্ট নেব যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কাল যা বললেন আমরা দর্শকদের সামনে চালালাম। তিনি বলছেন যে এটা পুলিশকে দিয়ে করানো হয়েছে এবং তার মাথা ফেটে যেত, তাকে আক্রমণ করা হয়েছে, তাকে থামানো যাবে না, তিনি কিন্তু আসবেনই। আপনার ব্যাখ্যা? দেখুন, যে কোনো জায়গায়, যে কোনো গণতান্ত্রিক জায়গায়, গণতান্ত্রিক দেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী তো বটেই, যে কোনো পলিটিক্যাল কর্মী, যে কোনো রাজনৈতিক কর্মী, সে যে কোনো দলের হোক না কেন, তার যাওয়ার অধিকার আছে। সে যেতেই পারেন এবং যেতে পারেন, এবং সে তার বক্তব্য রাখতে পারেন। সে কোথায় যাচ্ছেন তার যাওয়ার সম্পূর্ণ অধিকার তার আছে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম নন। এখানে মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি কোথাও গিয়ে থাকেন, তার 100% সিকিউরিটি প্রাপ্য, তার 100% নিরাপত্তা তার জন্য তার পাওয়া উচিত ছিল। এবং যেটা হয়েছে সেটা মোটেই মানে 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 উচিত নয়, যেটা হয়েছে সেটা মোটেই সমর্থনযোগ্য নয়। যদি কেউ করে থাকে তাদের বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত, কঠোর ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনে, এবং এটা যেন না ঘটে সেটাও দেখা উচিত। কিন্তু এর সঙ্গে এটাও বলছি আমি যে উনি গেছিলেন পুলিশকে জানিয়ে কি না জানিয়ে আমার জানা নেই। যদি পুলিশকে জানিয়ে যেতেন তাহলে ডেফিনেটলি পুলিশ তার ব্যবস্থা নিতেন বা প্রশাসন সেভাবে ব্যবস্থা নিত। আর যদি প্রশাসনকে না জানিয়ে যান তাহলে ওরা ভাবতে হবে যে সরকার পরিবর্তন হয়ে গেছে, সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন তিনি যেভাবে হুটহাট যেতে পারতেন সেভাবে যেতে পারেন না, মুখ্যমন্ত্রীর প্রোটোকল তার ওনার সাথে নেই এখন, এবং সেক্ষেত্রে প্রশাসনকে জানিয়ে যাওয়া হয়তো উচিত ছিল ওনার। আর এর বাইরে উনি তো জানতেনই যে মানুষের কোথাও কোথাও যারা একটা সময় দাঁড়িয়ে সেই সময় ওই সময় যারা বিভিন্ন রকম ক্ষোভের শিকার হয়েছে, একটা সময় পলিটিক্যাল ভিকটিম হয়েছে, একটা সময় কোথাও রাজনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে, তাদেরও কিছু চাপা ক্ষোভ রাগ থাকতেই পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমার মনে হয় যে এটা সমর্থনযোগ্য নয়। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যেতে পারেন, এটা গণতান্ত্রিক ব্যবস্থায় থাকা উচিত, এবং তার নিরাপত্তা 100% সুরক্ষা দেওয়ার দায়িত্ব প্রশাসনের।
এটা বেশ। সমর্থনযোগ্য নয়। বেশ, মুখ্যমন্ত্রী কিন্তু আজকে যখন সেখানে যান, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যেটা রাহুল দা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু না জানিয়ে গেছিলেন পুলিশকে, যার ফলে তাকে তিনি জানিয়ে যেতেন নিশ্চয়ই তার জন্য যা যা প্রয়োজনীয় সিকিউরিটি দেওয়া দরকার দেওয়া হতো। অর্কদা, আপনার বিশ্লেষণ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট আমরা শুনলাম। এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন এখন কানে ইয়ার প্লাগ লাগিয়ে যেতে হবে। উনি হচ্ছেন প্রতিষ্ঠিত চোর, উনি ডাকাত রানী, যেখানে যাবেন চোর চোর শুনতে হবে। গেছিলেন কেন ওইভাবে রোববার দিন দুপুরবেলা পুলিশকে না জানিয়ে? আজকে তো রাজধর্ম কাকে বলে শুভেন্দুবাবু দেখিয়ে দিয়েছেন। এই হীরক রানী যখন মুখ্যমন্ত্রী ছিলেন কোনোদিন স্বীকার করেছেন যে পুলিশের গাফিলতিতে কিছু হয়েছে? কিছু হলেই বলতেন ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। মেয়েদের উপর অত্যাচার হলে বলতেন অন্তঃসত্ত্বা ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। আজকে শুভেন্দুবাবু করে দেখিয়েছেন। কোন স্বরাষ্ট্রমন্ত্রী অতীতে এরকম বলেছে যে পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে, দিনের আলোর মতো পরিষ্কার, আইসি কে ক্লোজ করা হয়েছে, তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, ডিএম এর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে, 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, চাকরি। সব থেকে বড় কথা, ক্ষতিপূরণের থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন যে হেফাজতে মৃত্যু হয়েছে, কাউকে ছাড়া হবে না। এর থেকে বড় রাজধর্ম আর কি হতে পারে? আর উনি তো প্রাক্তন মুখ্যমন্ত্রী গেছিলেন রাজনীতি করবার জন্য। কেউ ওকে পোছে না, কেউ ওকে বিশ্বাস করে না। উনি হচ্ছেন চোরের রানী। কানে ইয়ার প্লাগ বা ইয়ারফোন লাগিয়ে ঘুরুন, যেখানে যাবেন চোর চোর শুনতে হবে। কারণ এত চুরি করেছেন উনি, ক্যামাক স্ট্রিটে ভেরেববাসটা এবং ওর সাঙ্গপাঙ্গরা, এটা ওনার প্রাপ্য। কাল তো যাওয়া উচিত ছিল ওনার পানিয়াড়িতে অভয়ের মায়ের কাছে, গলায় গামছা দিয়ে অন্যায় করেছি ক্ষমা করুন। তা না করে উনি ওখানে রাজনীতির রুটি সেঁকতে গেছেন। আমি আক্রমণকে সমর্থন করি না, কাদা লেপা, ইট ছোঁড়া, ওগুলোকে আমি একদম সমর্থন করি না। এগুলো যেন আর না হয়, প্রশাসনকে দেখতে হবে। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছে। পরিস্থিতি তো উনি বুঝতে পারছেন জনরোষ কোন পর্যায়ে। তা ওনার এটা জানাবেন না পুলিশকে? জেড প্লাস প্রোটেক্টি চলে গেলেন দুম করে। পুলিশ তো পরিস্থিতি ম্যানেজ করেছে, আমি ওটাকে সমর্থন করি না। ওনার গাড়িতে কাদা লেপা, ইট ছোড়া, পাথর ছোড়া, কিন্তু চোর 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 ওনাকে শুনতেই হবে। উনি ডাকাত রানী। বেশ, রাহুল দা, আপনার কাছে আসবার আগে আমি দর্শকদের সামনে রাখবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্যাক টু ব্যাক রাখবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ দিল্লিতে একদম ভয়ঙ্কর স্টেটমেন্ট দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু খুনের চক্রান্ত করা হয়েছিল, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, কি বলছেন শুনলে চমকে যাবেন, কি বলছেন ব্যাক টু ব্যাক পর দুটো দেখুন। করে নিয়েছিল এবং এরা বড় বড় পাথর দিয়ে মেরেছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওদের হত্যা করার উদ্দেশ্য ছিল, টার্গেটটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে শেষ করে দেওয়া যায়। ভীষণভাবে বড় বড় পাথর পড়েছে এবং যদি কাঁচটা খোলা থাকতো তাহলে আজকে এই মাথার কোনো পোর্শন দেখতে পেতেন না আপনারা, মানে বাঁচতো না আর কি, বাঁচার কোনো সিন নেই। যেভাবে পাথর, বড় বড় পাথর ছুঁড়েছে, যেভাবে বড় বড় পাথর ছুঁড়েছে এবং আদলা ইট ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে এবং গাড়িতে কন্টিনিউয়াসলি, মানে একটা সময় নেই যেখানে পাথর ছোড়াটা 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে। এ ওখান দিক থেকে মারছে, ও দিক থেকে মারছে, কেউ সামনের দিক থেকে মারছে, কেউ পিছন দিক থেকে মারছে। কিন্তু বেসিক্যালি টার্গেটটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসেছিলেন যে সিটটাতে, সেই সিটটার উদ্দেশ্যে বড় বড় সমস্ত পাথর, ইট সেখানে। এই সরকার দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে, জমিদারদের অঙ্গুলি হেলনে চলছে। এবং কালকের যে ঘটনা, আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানো। পুরোপুরি মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা এক্সিকিউট করেছে। তিনি তো কৃতদাস, তাকে যা বলছে তিনি তাই করছে।
দেখুন, এগুলো পুরোপুরি স্টেট স্পন্সার্ড। কালকে যে ঘটনা ঘটেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তো তৃণমূল কংগ্রেসের দলনেত্রী নন, তিনি 3বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, 7বার এমপি হয়েছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এবং আগেও দুবার রেল মিনিস্টার, একবার স্পোর্টস মিনিস্টার, একবার কোল মিনিস্টার, 4বার মন্ত্রিত্ব চালিয়েছেন। এত দিন ধরে তার রাজনৈতিক কেরিয়ার, এবং তিনি জনপ্রতিনিধি, 15 বছরের চিফ মিনিস্টার। মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে, পুরোটা পূর্ব পরিকল্পিতভাবে, যেভাবে বিজেপির গুন্ডারা আর যাদেরকে মানে ফুটেজে দেখা গেছে, তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়। তাদেরকে এমএলএর সাথে দেখা গেছে, তাদেরকে বিজেপির প্রার্থীর প্রচারে দেখা গেছে, বিজেপির বড় বড় সব নেতাদের সাথে তাদের ছবি রয়েছে। আমার কাছে ছবি আছে, আমি দেখাতে পারি আপনাদের। পুরোটাই স্টেট স্পন্সার্ড। এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক, প্রাণে মারতে চায়। আপনারা শুনলেন বেশ অনেকটা, কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এবং ঠিক তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। রাহুল, আপনার কাছে যাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার ছক করা হয়েছিল, যার ছবি আপনারা দেখলেন, এবং তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে বলেছেন যে মুখ্যমন্ত্রীকে দিয়ে এক্সিকিউট করানো হয়েছে এই আক্রমণ, এবং এই আক্রমণ প্রি প্ল্যান করা ছিল, এবং এই আক্রমণের সঙ্গে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যুক্ত, এবং শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী কৃতদাস, তিনি জাস্ট এক্সিকিউট করেছেন। রাহুলদা, প্রথম কথা হচ্ছে যে তোমাদের যতটা সময় আছে না এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ছবি দেখানোর, আমার অতটা সময় নেই এটা শোনার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন তার যদি রিয়াকশন দিতে হয়, তা তো মহাভয়ঙ্কর অবস্থা। আজকে দাঁড়িয়ে যার কোনো হালে পানি নেই, যার কোনো জায়গায় যাওয়ার নেই, মানে কখন কি বলছেন, কখনো অভিষেকের বিরুদ্ধে বলছে, কখনো তৃণমূলের বিরুদ্ধে বলছে, কোনো নিজের অবস্থান সম্বন্ধে নিজেই সন্দেহ উনি, নিজের অবস্থান সম্বন্ধে নিজেই জানেন না কোথায় আছেন উনি। তো তার কথা শুনে কি রিয়াকশন দেবো আমি? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রক্ষা কবচ নিয়ে বসে আছে বারবার, আজকে এক্সিকিউট করার কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার জন্য শুভেন্দু অধিকারীর দল ছাড়তে হয়েছে, যার জন্য শুভেন্দুকে দল ছাড়তে হয়েছে, যার জন্য তৃণমূল কংগ্রেসের আজকে এই হাল হয়েছে, যার জন্য তৃণমূল কংগ্রেসের সমস্ত সমর্থন হারিয়ে আজকে পুরো একটি মানে ভাঙা নৌকায় পরিণত হয়েছে, সে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে, সেটা শুনতে হবে। তোমাদের দেখানোর সময় আছে এত লম্বা লম্বা কথা, যার মুখে যেটা মানায় না সেটা শোনার মতো ধৈর্য ও মানসিকতা দুটোই আমার নেই। প্রথম কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দুজনের কথায় আমি কোনো গুরুত্ব দিতে নারাজ। যেটা বলছিল অর্ক একটু আগে, এটা 100% ঘটনা। এর আগে জেপি নাড্ডার আক্রমণ হয়েছে কনভয়েতে, এর আগে শুভেন্দু অধিকারী কনভয়েতে বারবার আক্রমণ হয়েছে, এর আগে দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতিদের কনভয়ের উপর যেভাবে হামলা হয়েছে, তখন কোথায় ছিল বড় বড় কথা? তখন কেন বলতে পারেননি? কেন প্রতিবাদ করেননি? কেন তখন রাজধর্ম পালন করেননি? তখন তো সরকারে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেমন একবার জন্য বলেন অন্যায় হয়েছে, বলার হিম্মত ছিল, বলার গর্ব ছিল, বলার ক্ষমতা ছিল? বলার ক্ষমতা ছিল না। তো আজকে সব বলে লাভ নেই কোনো, আজকে সব মানে রীতিমতো যাত্রা শুনে আমার লাভ নেই। আজ যেটা বলছিল শুভেন্দু অধিকারীর কাছে ধন্যবাদ জানাবো একটাই কারণে, এরপরে দাঁড়িয়ে উনি গেছেন এবং উনি দাঁড়িয়েছেন, ক্ষতিপূরণটা বড় কথা নয়। তাই যে কোনো মানুষের কনসোলেশন, শোনো, কোনো মৃত্যু অবশ্য মর্মান্তিক, সেটা কোনোদিন কোনো অর্থ দিয়ে পূরণ করা যায় না, কিন্তু তার জন্য যে সমবেদনা জানাতে উনি দাঁড়িয়েছেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী হিসেবে, সেটা ডেফিনেটলি প্রশংসার যোগ্য। আমি এইটুকু বলতে পারি। বেশ, আমাদের আজকের আলোচনা অর্থাৎ আজকের প্যানেলে যোগদান করেছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। আপনাকে আপনার আজকের প্যানেলে স্বাগত। অর্কদা, যে আলোচনায় ছিলাম আমরা দর্শকদের দেখালাম, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পর ব্যাক টু ব্যাক আমরা দেখালাম, আপনার রিয়াকশন? এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হত্যা করার চেষ্টা হয়েছিল গতকালকে, চোর স্লোগান সহ যা যা আপনারা ফুটেজ দেখলেন। প্রতিষ্ঠিত চোরকে চোর তো বলাই হবে। বেশ, এবং প্রতিষ্ঠিত চোর এবং কৃতদাস, এটা সবাই মুখ্যমন্ত্রী আমি ওর কথার কোনো জবাব দিতে রাজি নই। ও কে? ও কোন হরিদাস পাল? হ্যাঁ, এটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গেঞ্জির আবার বুক পকেট। হ্যাঁ, ওর বন্ধু বান্ধব সব পালিয়ে গেছে, একজন ভানুয়াতু, একজন এদিক ওদিক ঘুরে সিআইডির ওখানে তাকে নিয়ে আমরা কথা বলবো, তাকে নিয়ে কথা বলবো। ওর কথায় কি গুরুত্ব আছে? এবার তো জামানত বাজেয়াপ্ত হবে ডায়মন্ড হারবারে, নোটার থেকে কম ভোট পাবে ওখানে। ও যাই বলুক না কেন, ওর কথার কোনো গুরুত্ব নেই। কিছু লোক লাফায়, কিছু মিডিয়া লাফায়, যারা অর্ধেকই খবর টবর বোঝে না। অনেক বড় বড় খবর আছে। আজকে আপনারা এইসব নিয়ে কেন আলোচনা করছেন? আজকে সব থেকে বড় খবর হচ্ছে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, রয়ের চিফ গেছেন বাংলাদেশে, ইসলামিক ন্যাটো তৈরি হচ্ছে,
এসব না করে আর আজকে পাক অধিকৃত কাশ্মীরের শেষ পর্যায়ের ভোট, পুঞ্চে ভোট আছে, এসব না করে ফেরেববাজকে নিয়ে আপনারা আলোচনা করছেন, ডাকাত রানীকে নিয়ে আলোচনা করছেন। এটা বাংলা মিডিয়ার দৈন্যতা প্রকাশ পাচ্ছে। বেশ, কাজী মাসুম আক্তার স্যার, আপনার কাছে আসবো। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আজকে আমরা 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 শুনিয়েছি বাংলার মানুষকে, এবং তার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর চোর যেভাবে যা করা হয়েছে, এবং তারপর আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গেছেন এবং গিয়ে আইওকে সাসপেন্ড করেছেন, আইসি কে ক্লোজ করেছেন, বিজপুর থানায় গেছেন, সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে। এবং মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্ট হিসেবে তিনি চাকরি দিয়েছেন, 10 লক্ষ টাকা তার ত্রাণ তহবিল থেকে হেল্প করেছেন, এবং মুখ্যমন্ত্রী দলের নয় রাজ্যের। আমরা সেই বাইট শোনাবো, তার আগে আপনার অ্যানালিসিস। দলের নয় রাজ্যের, এটা শুনতে খুব ভালো লাগছে, এটাই কাঙ্ক্ষিত। অন্তত হাতে হাতে তো একটা চাকরির কথা উঠলো। অসহায় গরিব মানুষদের এটা খুব লাগে, আবেগ বেশি দিন থাকে না। আমাদের সব মনে আছে অনেকগুলো মৃত্যুর ঘটনা, অনেক ধর্ষণের ঘটনা, খুনের ঘটনা, ভাই মরে গেছে ঘটনা। গরম খাইয়ে দিয়ে চাকরি নেয়নি, গরম খাইয়ে দিয়ে খাবার পয়সা নিয়ে, এখন এটা বাস্তব, স্বীকার করতে হবে। এটা প্রশ্ন। সেকেন্ড যেটা হচ্ছে, যে ঘটনা ঘটেছে, ওই লকআপে মারাটার কথা বলছেন, তাই তো? হ্যাঁ। তাতে মাননীয়া গিয়েছিলেন। মাননীয়া এটা খুব ভালো পারেন, মানে প্রাক্তন উনি খুব ভালো পারেন একটু গরম খাওয়াতে। কথা মনে আছে? হ্যাঁ, ও তো সাজানো গল্প ভালো পারেন, এগুলো তো ওস্তাদ আছে। বিরোধী নেত্রী হিসাবে খুব ভালো মানায়, এটা তো শুভেন্দুবাবুরা বারবার বলেছে যে আপনাকে ওইটা তো ভালো মানায়, আপনি ওখানটা থাকুন। কিন্তু এইটা করতে গিয়ে যে এতদিন 15 বছর ধরে যে ক্ষমতা থেকে গিয়েছিল, ভুল করে ক্ষমতা থেকে গিয়েছিল, যেটা ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, রাজ্যবাসী অপরাধ করেছিল, তার পরিপ্রেক্ষিতে চোর চিটিং বা চ্যাচোর যে কাজগুলো করেছে, তাতে শুভেন্দু অধিকারী বলছে তো চোর তো একটা প্রতিষ্ঠিত চোর, ভালো করে গুছিয়ে বলে রাখি, প্রতিষ্ঠিত চোরের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত গণরোষ, এই তো। কিন্তু আমার একটা কথা আছে, দেখুন প্রতিষ্ঠিত চোর কে? যদি মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত চোর হয়, তাহলে অভিষেক আরো প্রতিষ্ঠিত চোর, তার বিরুদ্ধেই তোমরা একাধিক চুরির চুরির পর্চা। আমার প্রশ্ন হচ্ছে, একটা প্রতিষ্ঠিত চোরের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রশাসনিক পদক্ষেপ? তাকে বলা হচ্ছে প্রতিষ্ঠিত চোর, কিন্তু প্রতিষ্ঠিত চোর হলেও তার গাড়ি ভাঙা যায় না। ভারতের দেশের ল অ্যান্ড অর্ডার আছে, মানে ধরুন অপরাধ করেছি আমি, আমাকে রাস্তাঘাটে জনগণ মেরে দিতে পারে না, মব লিঞ্চিং করতে পারে না, এটা কিন্তু মানতে হবে। মমতা ব্যানার্জি যাই হোক না, 15 বছর দেশের এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তার গাড়িটাকে এভাবে ভেঙে দেবে, সে পাথর দিয়ে না হলে কাদা দিয়েও তো ভাঙার চেষ্টা হয়েছে। অন্তত এটা কিন্তু কাঙ্ক্ষিত না, এটার দিকে নজর রাখতে হবে। আপনি আপনার বক্তব্যকে আমি সর্বান্তকরণে সমর্থন করি, এগুলো করা যায় না, এটা করা যায় না। ফলে এইটা প্রথমত দেখতে হবে, চোর শুনতে হবে, শুনতে হবে, ইয়ার প্লাগ লাগিয়ে ঘুরতে হবে, ঠিক তাই। যেখানে যাবে। আমার এখানে সুনির্দিষ্ট বক্তব্য আছে, নিরপেক্ষ দৃষ্টিকোণ দেখলে। প্রথমত এইভাবে ডিম চুড়বো, পাথর চুড়বো, ইট চুড়বো, ইটটা মারলে তো মরে যেতে হবে, কাদা চুড়বো, কোনোটাই খুব যুক্তিসঙ্গত নয়। যারা চুরি চামারি চিটিংবাজি করেছে, যদি মুখ্যমন্ত্রী করে থাকে, তার তথ্য প্রমাণ কাগজপত্র নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর কাছে আছে। না উনি সম্ভবত চোর বলেনি, পরিষ্কার চোর বলেছেন। তাহলে কবে হেফাজতে দেওয়া হচ্ছে এই বৃদ্ধা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে? কবে হেফাজতে দেওয়া হচ্ছে? পশ্চিমবঙ্গের জনগণ দেখতে চায় যে অভিষেককে আমরা ফেরেবাজ চোর চিটিংবাজ ছাচোর বলছি, সে কবে ফাইনালি হেফাজতে যাচ্ছে আইনানুগ পদ্ধতি। এই দুজন যদি হেফাজতে না যায়, পশ্চিমবঙ্গবাসীর কাছে জবাবদিহি করতে হবে শুভেন্দু অধিকারীকে, যে আপনি নির্দিষ্ট করে চোর বুঝতে পারলেন, তবু হেফাজতে নিলেন না। হেফাজতে জেলে কবে যাবে পশ্চিমবঙ্গের অসহায় মানুষ, যারা কেঁদে কুটে সরকার পরিবর্তন করেছে? এটা প্রত্যেকের জিজ্ঞাসা। এই জিজ্ঞাসার উত্তর পশ্চিমবঙ্গ সরকারকে দিতেই হবে। শুধু ভেঙে দিলে আক্রমণ করলে চলবে না। যখন মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছে ওটা সুনির্দিষ্ট চোর, ওটা গণরোষকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারকে নিতে হবে, এটা সরকারের দায়। কিন্তু চোরকে জেলে ঢোকানোর দায় আছে সরকারের, দুটো দায়িত্ব সরকারকে পালন করতে হবে। ধন্যবাদ। না, মাসুম সাহেবের সাথে আমি একটা কথা একদম একমত। প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার গণতান্ত্রিক দেশে আইন অনুযায়ী প্রত্যেকটা মানুষের নিরাপত্তা পাওয়া উচিত, এটা কোনো সিস্টেম হতে পারে না। আমি কাদা ছুড়বো, ইট ছুড়বো, জুতো ছুড়বো, এটা হতে পারে না, এটা প্রতিবাদের কোনো ভাষা নয়। হ্যাঁ, বলছে মানুষ প্রতিবাদ করতেই পারে, তার ভাষা সে স্লোগান দিতেই পারে, কিন্তু এইভাবে ইট ছুড়ে, জুতো ছুড়ে, ডিম ছুড়ে, এটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। দ্বিতীয় কথা,
এটা এটা আমি জানি বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পালও সমর্থন করেননি, একদম। শুভেন্দু অধিকারী নিজেও সমর্থন করেননি, তো রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য সমর্থন করেননি। কিন্তু আজকে এটা বলতে হবে যে অভিষেককে নিয়ে তুমি অর্ক একটু বলছিল না যে সময় দেওয়া মানে বৃথা। একটা মানুষের, আমরা একটা রাজনৈতিক প্রোগ্রামে বসে আছি, রাজনৈতিক ডিবেটে বসে আছি, সেখানে একটা মানুষের মিনিমাম কোন রাজনৈতিক ক্রেডেনশিয়াল থাকতে হবে তার সঙ্গে আলোচনা করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি মনে করি তার কোন রকম পলিটিক্যাল ক্রেডেনশিয়াল নেই, কোনোদিন ছিল না। জোর করে চাপিয়ে দেওয়া একটা লোককে, জবরদস্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী স্নেহে ছত্রছায়া বড় হওয়া, তাকে চাপিয়ে দিয়ে জোর করে নেতা বানানোর অপপ্রয়াসকে আমাদের বিরুদ্ধে কথা বলা উচিত। রাজনৈতিক নেতা হলে তার কথা, তার কি রাজনৈতিক ভ্যালু আছে? তার বক্তব্যে রিপ্লাই দেওয়া যায়, রাজনৈতিক লোকই না সে। একজন চার্টার্ড মাফিয়ার বক্তব্যে তারপরে সে তো মানে রাজতন্ত্র চালিয়েছে, এটা হয় নাকি? না না, তা পরিচয় রাহুল বাবুর কথা- থেকে যেটা বড় কথা, দাদা, এক মিনিট, আমি রাহুল- কৃতদাস, মুখ্যমন্ত্রী রাহুল বাবুর- কৃতদাস বলছেন। কথা সূত্র ধরে বলতে চাই যে আমি 15 বছর আগে ওনাকে টকশোতে দেখেছি, আপনার টকশোতে, মানে ঘন্টাখানেক সঙ্গে অর্কদা, এরকম কিছু না প্রোগ্রাম, আমি ছিলাম, উনি ছিলাম। উনি যেভাবে তৃণমূল দলের জন্য আওয়াজ করেছেন, যে লড়াইটা অন্তত আমি চ্যানেলে যা দেখেছি, সেই তুলনায় অভিষেক বাবু কিচ্ছু করেনি। দলে তার ভূমিকা কোথায়? 15 বছর ধরে যিনি লড়ে গেলেন তার কোনো অস্তিত্ব নেই। আর যে লোক শুধু পারিবারিক মধু আছে বলে, পারিবারিক আইডেন্টিটি আছে বলে, এই যে মাথায় তুলে দেওয়া, এখান থেকে পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা দিতে হবে যে এই অপশক্তি বা অপচেষ্টা কত ক্ষতিকর হতে পারে। মায়েবার ছিল সেনাপতি, বড় বড় বৃদ্ধ নেতা, তারা বলছে মমতা ব্যানার্জি হচ্ছে মুখ আর অভিষেক হচ্ছে সেনাপতি। অর্থাৎ সেনাপতিকে ছুঁয়ে না এলে চলবে না। আমার সাথে প্রাক্তন শিক্ষামন্ত্রী আমার কথা হয়েছিল, ওনার নাম হচ্ছে বার্ত বসু, শিক্ষা নিয়ে। বৃত্ত বসু, বৃত্ত বসু আছে, বৃত্ত বসু। উনি আমাকে কি বলেছিলেন জানেন তো? উনি বলেছেন, স্যার আপনার যে বক্তব্য সঠিক, মানে শিক্ষার উন্নয়নের জন্য একটা বক্তব্য রেখেছিলাম। বলছে স্যার এইটা করতে গেলে স্যার আমার শিক্ষামন্ত্রীর পদ চলে যাবে, আপনি একবার অভিষেক বাবুকে ছুঁয়ে আসুন, মানে একটু টাচ করে ছবি তুলে আসুন। আমি পারিনি এটা করতে। তাহলে ছুঁয়ে আসা গল্পটা বোঝা গেছে। একটা কথা বলি, শিক্ষামন্ত্রী থেকেও নেই, একটা ছোট্ট ভাষণ সাহেব বলি, যে কোন রকম আন্দোলনের ফসল নয়, সে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না কোনোদিন, কোনো বড় আন্দোলন দেখেনি। সে শিগুন নন্দীগ্রাম ছেড়ে দিন আপনি, আজকে সেখানে দাঁড়িয়ে সে বড় বড় কথা বলবে আর সেটা মিলে দল চলবে, সে দলে কি অস্তিত্ব থাকতে পারে? তার পরিণতি হবেই, হ্যাঁ তার পরিণতি হবেই, সেটা নিয়ে প্রোগ্রাম হবে, এই পরিণতি তো খুবই স্বাভাবিক। বেশ, এবার আপনার সামনে রাখবো, আজকে মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন, অর্থাৎ হালি শহরে, সেই একই জায়গায় গেছিলেন, মৃতের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন এবং যা তথ্য আপনারা দিলাম, তিনি পুলিশের গাফিলতি হয়েছে, অর্থাৎ পরিবার যে অভিযোগ করছে তিনি মেনে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু প্রম্পট অ্যাকশন, আইও সাসপেন্ড, আইসিকে ক্লোজ করা হয়েছে। বীজপুর থানাও তিনি গেছিলেন, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, এবং মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরি দিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী, তার সঙ্গে ত্রাণ তহবিল, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 লক্ষ টাকা কিন্তু কম্পেনসেশন দিয়েছেন। এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী দলের নয় রাজ্যের, মুখ্যমন্ত্রী বলছেন তিনি দলের নয় রাজ্যের। আরো কি মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন শুনুন। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে প্রোটোকল পান জেড প্লাস নিরাপত্তার। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। উনি যেখানে খুশি যেতে পারেন, মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে, সিপি কলকাতাকে, এডিজিএলওকে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে, আপনি যাকে পছন্দ করেন, বা আপনার অফিস তো আছে, আপনার পার্টি আছে, এখনও ছোট হয়ে গেলেও আছে, ভেঙে গেলেও আছে, তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে
ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। দেখুন, আপনারা যেটা শুনলেন সেটা কিন্তু শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকেই কিন্তু কিছুক্ষণ আগেই তিনি গেছেন এবং গিয়ে তিনি কিন্তু মিডিয়ার সঙ্গে সামনাসামনি দেখা করে যা যা বললেন খুব তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু বলে যাননি, তা নিশ্চয়ই তিনি যেতে পারেন, তার পার্টি ছোট হয়ে গেছে বলে তা যে যেতে পারবেন না, তিনি নিশ্চয়ই যেতে পারেন। এবং যদি তিনি বলে যেতেন, জানিয়ে যেতেন প্রশাসনকে, তার নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে প্রশাসন। এবং তিনি এও বলছেন যে পুলিশের যা যা গাফিলতি ছিল আমি এক্ষুনি, অর্থাৎ মুখ্যমন্ত্রী ইনস্ট্যান্ট কিন্তু আইওকে সাসপেন্ড করেছেন এবং আইসিকে ক্লোজ করেছেন, এবং এর সাথে যা যা দরকার পরিবারের পাশে থাকার জন্য তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি করবেন। এবং রাজ্যের তিনি এও বলেছেন যে মুখ্যমন্ত্রী দলের নয়, রাজ্যের। আরো কি বলেছেন মুখ্যমন্ত্রী, আরো একবার আপনাদের সামনে শুনুন। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন। সেকেন্ড হচ্ছে ওর পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ওর স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ওভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। বলছি এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। 2টো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। পরিষ্কার কিন্তু আমরা আপনাদের সামনে শোনালাম। আমি কাজী মাসুম আক্তার আপনার কাছে আসবো। মুখ্যমন্ত্রী কিন্তু প্রথমেই অ্যাকশন নিলেন এবং পুলিশি গাফিলতি মানলেন, যা যা পদক্ষেপ নেওয়া, শাস্তি দেওয়ার পুলিশ মন্ত্রী হিসেবে তিনি করলেন। তার সাথে তার পাশে তিনি এও বললেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে যাননি, গেলে প্রশাসন নিশ্চয়ই তার নিরাপত্তার ব্যবস্থা নিত। ঠিক আছে, তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ প্রাক্তন যারা আছে তারা সব জানিয়ে যাবেন পরে। উত্তর ক্লিয়ার। জানিয়ে যাওয়ার পর কোনো সমস্যা হবে না তো, নাম্বার 1। নাম্বার 2, জানিয়ে না গেলেই ভাঙচুর হবে, এটাও ঠিক নয়। সর্বক্ষেত্রে সবাই জানিয়ে যাবে, আর জানিয়ে যাওয়াটা সব ঠিক কানে যাবে, যথাস্থানে পৌঁছবে। আমি ধরলাম মুখ্যমন্ত্রীর কথা বাদ দিলাম, আরো ছোটখাটো মেজো সেজো নেতা আছে, তাদেরও এদিক ওদিক যাওয়ার ব্যাপার আছে। সব তথ্য তো আর মুখ্যমন্ত্রী দপ্তর গিয়ে পৌঁছবে না, এত আধুনিকতা আসেনি, এত দায়িত্ব চারিদিকে হয়নি। তাহলে এটা করে মেল করে দেবে। আমি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার তৃণমূল দলের পক্ষ থেকে আপনারা যারা মাথা ছোট বড় মেজো আছেন প্রত্যেকটা জানিয়ে যাবেন আগামীতে, আর কি আছে। এটা সহজ কথা হলো। সেকেন্ড কথা যেটা হচ্ছে ক্ষতিপূরণের প্রশ্ন, পরিবারের পাশে থাকার প্রশ্ন। হ্যাঁ, পরিবারের পাশে রয়েছেন, ধন্যবাদ, আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা যারা পুলিশে যুক্ত, এ তো এভাবে তো মেরে দেওয়া যায় না। কঠিন অপরাধ, কঠিন অপরাধ, চরম শাস্তি। ক্লোজ নয়, আমার ক্লোজের গল্প জানা আছে, কদিন পর আবার ওপেন হয়ে যাবে ক্লোজ থেকে। ওটা নয়, আমরা কিন্তু তাকিয়ে থাকবো, আমরা এবং এই KTV তাকিয়ে থাকবো যে আলটিমেটলি ওদের হলোটা কি, এটা কিন্তু দেখবো আর কি আমরা। নাম্বার 2। নাম্বার 3, জনগণের টাকা ওখানে জমা আছে, কার কাছে? শুভেন্দু অধিকারীদের সরকারের কাছে। ওটা শুভেন্দু অধিকারীর টাকা না, জনগণের টাকা। উনি কিভাবে খরচা করছেন এটা ব্যাপার আর কি। হ্যাঁ, আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা যারা জনগণ ট্যাক্স পেয়ার, আমরা ধন্যবাদ জানাচ্ছি, ঠিকই খরচা করেছি। কিন্তু 15 বছর তৃণমূল আমলে বা বাম আমলে, বিশেষ করে তৃণমূল আমলে যারা যারা ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে হয়ে গেছে, তখন শুভেন্দুবাবু আপনি ক্ষমতায় ছিলেন না, আপনি বিরোধী দলের ছিলেন এবং আপনি আওয়াজ করেছিলেন। ধন্যবাদ আপনাকে, আপনি এবং আপনার দল আওয়াজ করেছেন, আমরা সেগুলো জানি। মীর আমিরুল ইসলাম, ওদের বাইরের লোক খেতে পাচ্ছে না। যে মেয়েটি ধর্ষিতা হয়েছিল, আমার কাছে কয়েকবার এসেছেন, তার নামটা বলা যাবে না, সে দুবেলা ভাত খেতে পারে না। আমরা হাঁসখালিটা জানি, আমরা কামদুনির কথা সবাই জানে, আমি আলোচনা করছি না, কামদুনি আর অভয়টা আলোচনা করছি না, ওটা সবাই জানে, ওই জায়গায় যাচ্ছি না, যেগুলো কম আলোচিত হয়েছে। আমি সেরকম বিস্তারিত যাচ্ছি না। এদের পরিবারের খবর নেবেন প্লিজ একটু। এদের পরিবারে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থাটা হচ্ছে তো? ন্যায় একটা প্রশ্ন। তার বাড়িতে কোনো ভাই আছে, বোন আছে, তাদেরও একটু কাজকর্ম যাতে হয়, একটু কাইন্ডলি মানবিক কারণে দেখবেন, ওরা অসহায়। আর যেগুলো টিভিতে নিউজ হয়নি, আপনি যদি মনে করেন আমি তালিকা দেবো, অভয়ের মতোই ঘটনা। হ্যাঁ, কর্মস্থলে বা স্কুলের মধ্যে রেপ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে। আমি টুম্পা খাতুনের গল্প জানি, নামটা একটু বিকৃত। আমি
রামপুরহাটের কথা বলছে, ওর বাবা রোজ ফোন করে বলছে 11-এর ছাত্রী ধর্ষণ করে শিক্ষক হোস্টেলের মধ্যে মেরে কলাই তলে দিয়ে ঝুলিয়ে দিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট টিপোর্ট সব রয়েছে, তারা ন্যায় পায়নি, কারো জেল হয়নি, নিউজ হয়নি। স্কুলে, সরকারি স্কুলে 11-এর ছাত্রী, কতগুলো তালিকা দেবো, অভয়ার মতো এমন ঘটনা হামেশাই আছে। ওটা হাইলাইটেড হয়েছে, আলোচনা হয়েছে, ন্যায় হবে কিনা যাই না, অন্তত আলোচনা হয়েছে। যেগুলো আলোচনা হয়নি সেগুলোকে খুঁজে তাদের পরিবারের লোকের পাশেও থাকতে হবে। টিভি চ্যানেল দেখিয়েছে অতএব ওইটা পাশে থাকবো, টিভি চ্যানেল দেখানি অতএব তসলিমা নাসরিন হয়নি, মাসুম আক্তার হয়েছে, টিভি চ্যানেল হাইলাইট করেনি, বিরাট খরচা করেনি, রবীন্দ্র সদনে যায়নি, মাসুম আক্তার দেশমাতার জন্য রক্তাক্ত মৃত্যুমুখে পড়ে গেল, আন্দোলন হলো না, একটা লইয়া দিল না, সে 1 লাখ কোটি লড়ে যাচ্ছে। দেশমাতা ছোট আর তসলিমা নাসরিনের লেখনই বড়। ধন্যবাদ। বেশ, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে কিন্তু আপনাদের সামনে প্রথম পার্টটা রাখলাম। এরপর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক অর্থাৎ সুমিত রায়কে নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। কিন্তু তার আগে এই যে গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোচ্চ স্লোগান, তার গাড়িতে কাদা লেপটে দেওয়া, তার গাড়িতে জুতো ছোড়া, তার গাড়িতে জলের বোতল ছোড়া, যেটা নিয়ে তিনি বললেন এটা নাকি বিজেপি এর মধ্যে ইনভলভ। অগ্নিমিত্রা পাল রাজ্যের মন্ত্রী কি বলেছেন গতকালকের এই ঘটনা নিয়ে? এটা বিজেপির কালচার নয়, আর কি বলেছেন চলুন। देखिए वो जो भी किए हैं 14 साल, हम इस नया सरकार के एक टीम मेंबर होके माननीय मुख्यमंत्री के हम ये समर्थन नहीं करते, हमारे पार्टी भी नहीं करते, हमारा सरकार भी नहीं करते। ये मारना, पकड़ना, कादा फेंकना, काली फेंकना, जूता का चप्पल फेंकना, ये हमारा संस्कृति नहीं हो सकता है। ये भाजपा का संस्कृति नहीं है। हो सकता है ममता बनर्जी बहुत कुछ किए है, बहुत दोष किए है, लेकिन हम तो ये समर्थन कभी नहीं कर सकते। वो भी एक महिला, और वो भी इतना उम्र के महिला। हम इसको समर्थन नहीं करते हैं, हम बार बार बोलते हैं। हमारा माननीय मुख्यमंत्री नहीं समर्थन करते, हमारा माननीय राज्य सभापति। পরিষ্কারভাবে শুনলেন কিন্তু আপনারা যে অগ্নিমিত্রা পাল রাজ্যের মন্ত্রী, পরিষ্কার ক্যাবিনেট মিনিস্টার, পরিষ্কারভাবে বলছেন যে এই জুতো ছোড়া, বোতল ছোড়া, কাদা লেপটে দেওয়া, চোর স্লোগান, এর সঙ্গে কিন্তু বিজেপির কোনো সম্পর্ক নেই। সরকার সমর্থন করে না, মুখ্যমন্ত্রীও সমর্থন করে না। আমি তিনজনের কাছ থেকে রিয়াকশন নিয়ে তারপরে আমরা সুমিত রায়ের সামনে কি বলেছেন আপনার সামনে রাখবো। স্যার, সমর্থন করে না, খুব ভালো কথা। অগ্নিমিত্রা দি বলেছেন তো সমর্থন করেন না, ভালো কথা। তাহলে যারা যারা করলো তাদের মধ্যে কজন জেলে আছে? তৃণমূলের নয়, এই বিজেপি নয়, তৃণমূলের তো। তা তৃণমূলের লোককে আত্মঘাতী গোলের মতো গোল করেছে, তাই তো? এরা জেলে নেই কেন? যারা যারা কাদা ছুঁড়েছে আর ডিম ছুঁড়ে, ডিম এত ছুঁড়েছে, আমি কসবা আছে না, কসবা অন্য দেশ, সেই দেশের প্রেসিডেন্টকে ডিম ছোড়া শুরু হয়ে গেছে। বাংলা থেকে শুরু হয়েছে এটা। বাংলা থেকে পরিবর্তনের পরে ডিম ছোড়ার যে কালচার, কসবা বলে একটা দেশ আছে না, সেই দেশের প্রধানমন্ত্রীকে ওপেন পার্লামেন্টে ডিম ছুটছিল। যুগোস্লাভিয়া ভেঙে হয়েছে, সার্বিয়া ভেঙে হয়েছে। তাহলে এটা হলো করে, তাহলে যারা যারা করলো তারা কেউ কি জেলে আছে? আমি সুনির্দিষ্ট প্রশ্ন করছি অগ্নিমিত্রার দিকে, এবং শ্রমিক দাকেও জিজ্ঞেস করছি, শুভেন্দু বাবুকেও জিজ্ঞেস করছি। তারা যদি কেউ জেলে না যায়, কেউ শাস্তি শিকার না হয়, তাহলে আর হলোটা কি? তারা তো বিজেপিরই নয় বলছেন, তাহলে ওরা তৃণমূলের লোক। তা তৃণমূলের লোককে জেলে ঢোকাতে কার কোথায় বুকে ব্যথা, কার কোন কোন জায়গায় ব্যথা একটু বলে দিক, তারপরে তবে কথার কত কথা। ধন্যবাদ। রাহুলদা, কি প্রশ্ন? অগ্নিমিত্রা পাল বলছেন যে সরকার সমর্থন করে না, এবং গতকালকে যা যা ঘটেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী যা বলছেন তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। অগ্নিমিত্রা পাল কি বলবে সরকার সমর্থন করে? সম্ভব বলা, যেটা হয়েছে তা খুব সাধারণভাবে সমর্থনযোগ্য নয়। এটা সমর্থনযোগ্য তো নয়। এটা আমি বারবার বলছি একটা কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী 100% ওনার জানিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এটাও সঙ্গে ঠিক, গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষের নিরাপত্তা একটা মানে রাখে, এটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। সেখানে দাঁড়িয়ে ওনার তো নিরাপত্তা সুনিশ্চিত হওয়া উচিত ছিলই, এবং যেটা করেছে এটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। কেউ ডিম, ইট, পাথর, জুতো, কাদা, এটা কোনো সংস্কৃতির অঙ্গই হতে পারে না। সে তো যে কোনো দলের হোক না কেন, এটা কোনো সংস্কৃতির অঙ্গ বা কোনো কালচারেরই, বিশেষ করে বাংলাদেশে মানে পশ্চিমবঙ্গে এটা কোনো সংস্কৃতির ধারক বা ভাবনা হতে পারে না। সুতরাং এর বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। কিন্তু এটাও বলছি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোথাও যেতে গেলে ভাই বলে তো যেতেই হবে, প্রয়োজন খবর দিয়ে যেতে হবে, এটা তো উচিত হওয়া।
বেশ, অর্কদা। এটা আমি বললাম ঘটনাটা ঠিক হয়নি, কিন্তু ওনাকে চোর স্লোগানটা শুনতে হবে, কারণ উনি প্রতিষ্ঠিত চোর, এটা সবাই জানে। সততা প্রতীক কোথায় থাকবে? সততা প্রতীক পোস্টারগুলো এখন আপনার বাড়ির পেছনে কোথায় রাখা হয়েছে? আইন অনুযায়ী যা হওয়ার হবে, ওই টাকাটা কার টাকা? সততার প্রতীক পোস্টারগুলো কয়েক কোটি টাকা যে হয়েছিল, ওটা টাকাটাকে দিয়েছিল, সেটা তদন্ত করতে হবে। যা দুর্নীতি ওনার জমানায় হয়েছে তার দায় ওনাকে নিতে হবে, সব জানতেন, সব ওইটা শুনতেই হবে। এইগুলো সমর্থনযোগ্য নয়, ইট ছোড়া, পাথর ছোড়া, কাদা ছোড়া, ডিম ছোড়া, হাসিটা একটা হচ্ছে গোটা ভারতবর্ষে। বেশ, এবার আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় শালবনী জমি দুর্নীতি, চাকরি দুর্নীতি মামলায় কিন্তু সিআইডি আর বাড়ি করে যাচ্ছে কন্টিনিউয়াস। সে প্রকাশ্যে আসার পর থেকে কিন্তু সিআইডি তাকে রোজ তলব করছে, সে প্রতিদিন নাজিরা দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা ইন্টারোগেশন চলছে এবং তারপর তিনি বেরোচ্ছেন। দেখুন সুমিত রায় আর এক গুণধর, সুমিত রায় কি বলেছেন সিআইডি ইন্টারোগেশনের পর মিডিয়ার সামনে, ঠিক কি বলেছেন চলুন। হতে পারে, কিন্তু আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না। আপনি এতদিন কলকাতাতেই ছিলেন, কোর্টে বিচারাধীন তো সবকিছু মন্তব্য করতে পারবো না। আপনার খোঁজে তদন্তকারীরা বিভিন্ন জায়গায় গেছে, পাচ্ছিল না, আপনি ছিলেন কোথায়? কলকাতা ছিলেন? এদিকে আশেপাশে ছিলাম, ভারতবর্ষেই ছিলাম। না, আমি আর এটা নিয়ে কিছু বলতে পারবো না। সেবাশ্রয় নিয়েও আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, এটা নিয়ে কি বলবেন? একটা রিসর্ট মালিক অভিযোগ করেছে, আপনি তার সেকেন্ড একটা তদন্ত হলে সে জানা যাবে। আপনার প্রত্যেকটা এফআইআরে আপনার নাম, আপনি কি ভূমিকা পালন করতে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক, প্রত্যেক কটা মামলাতে আপনার সরাসরি নাম। আজকে আপনাকে কিছু ডকুমেন্ট আনতে বলেছিল, আপনার হাতে দেখতে পাচ্ছি কিছু ডকুমেন্টস রয়েছে। না, ডকুমেন্টস রয়েছে, কিন্তু সেটা অফিসিয়ালি আনতে বলেনি। সেজন্য কি নিয়েছিলেন আপনি? আপনি কি ব্যাংকের আপনি নথিপত্র কি জমা নিয়েছিলেন? ডকুমেন্টস ভার্বালি বলেছিল, পরবর্তীকালে বলেছে ডকুমেন্টস আবার লিখিতভাবে দেবে, তখন নিয়ে আসবে। আপনাকে কি মনে হয় এই হ্যারাসমেন্ট হতে হচ্ছে কোনো বিচারাধীন রয়েছে সমস্ত মামলা, আমি এটা নিয়ে কোনো কমেন্ট হয়েছিল কাল কি সকাল 10টাতেই রেখেছি, কাল সকাল 10টাতেই 11টার সময়। আপনার সামনে রাখলাম সুমিত রায় কিন্তু পরিষ্কার বলছেন, যেহেতু এটা কোর্টে মামলা চলছে তিনি বেশি এই ব্যাপারে কোনো কিছু বলবেন না, কিন্তু তার বিরুদ্ধে শালবনী জমি দুর্নীতি, চাকরি দুর্নীতি, রিসোর্টের কিন্তু অনেক রকম সব রকম মামলা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামের মামলা তার সঙ্গে কিন্তু সুমিত রায়ের নাম জুড়ে যাচ্ছে। এবং এরকমও কিন্তু অভিযোগ আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিট করতে গেলে, কথা বলতে গেলে, দেখা করতে গেলে, টাইম পেতে গেলে সুমিত রায়কে না জানিয়ে কিন্তু, না আপডেট করে কিন্তু কিছুতেই তাকে সেই পর্যন্ত পৌঁছানো যেত না। রাউদা, প্রথম কথা আমি বললাম না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে রাজি নেই, আর তার আবার আত্মসহায়ক। মহা মুশকিল। যদি কেউ আইনের চোখে দোষী হয়, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে, তার বিরুদ্ধে প্রমাণ থেকে থাকে, তাহলে ব্যবস্থা নেই প্রশাসনিক খুঁড়ে ঘুরিয়ে ঘুরিয়ে কি হবে? ব্যবস্থা নেই। আমি তো বহুদিন ধরে শুনছি একটা মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না 3 মাস ধরে, তা সে কোথায় গেল, কোথায় আছে, তার অবস্থান কি, তার কি প্রমাণ তার বিরুদ্ধে, এত যে কথা শুনছি সেটা বাস্তবিতে কিভাবে হবে সেটা প্রশাসন জানে। সুতরাং আমার মনে হয় না যে এর বিরুদ্ধে কথা বলে কোনো সময় দরকার আছে। আমি শুনেছিলাম কান টানলে মাথা আসে, এখন কি টানলে কি আসবে আমি জানি না, এবং কি টানতে চাইছে প্রশাসন তাও আমি জানি না। এখন মুশকিল হচ্ছে যে সে তো দিব্যি যাচ্ছে, ঘুরছে, চলে আসছে, বেরিয়ে আসছে, আবার যাচ্ছে, চলে আসছে। এখন সময় রেগুলার বেসিসে যারা এখন সময়ের অপেক্ষা। এখন কি জানে উনি, প্রশাসন কতটা জানে, তার বিরুদ্ধে কি প্রমাণ আছে, এবং তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা সুদৃঢ় সম্পর্ক, এ তো আমরা শুনেছি কিন্তু জানেনি। যে জানবে সে বুঝবে। এখন মুশকিল, প্রশাসন নিশ্চয়ই জানে সবকিছু, যারা ইনভেস্টিগেশন অফিসার, যারা তদন্ত করছে তাদের কাছে সমস্ত খবর নিশ্চয়ই আছে, এবং তারা সেভাবে ব্যবস্থা নেবে, এটা আশা করবো। আইন পথে চলবে, সেটাই মনে করবো। বেশ স্যার, আমি আপনার কাছে আসবো, তার আগে অর্কদা, কান টানলে কিন্তু মাথা আসে, রাহুল বলছেন। ঠিকই তো বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক কালীঘাটের কাকু বিনয় মিশ্র, এই আত্মসহায়ক একটা বিশাল বপুর উকিল, এরাই তো ঘিরে থাকতো অভিষেককে। এই সুমিত রায়ের নামে তো বুড়ি বুড়ি অভিযোগ, সুজয় হাজরা থেকে শুরু করে কালীঘাটের কাকু, শালবনীর জমি দুর্নীতি, ডেবরার জমি দুর্নীতি, চাকরির, এই যে টুলু মণ্ডল বুড়ু মণ্ডলের যে বেআইনি টাকা, তা 25 রেখে 75 পাড়া তো মুড়ির টিনে পুলিশই এসকর্ট করে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে আসতো। আর এই সুমিত রায় হচ্ছে ভাইপোর কথা, ভাইপো যেটা বলতে চায় সেটা সুমিত রায়কে দিয়ে বলাতো। এ তো সবাই জানে কতটা ক্লোজ প্রক্সিমিটি দুজনে। তা কান টানলে মাথা আসবে, ও জেলে যাবেই, ভাইপো জেলে যাবেই, সময়ের অপেক্ষা। আদালত গ্রাহ্য প্রমাণগুলো দরকার। সেবাশ্রয় আছে না, মানুষ বিকলাঙ্গ হয়ে গেছে, অঙ্গহানি হয়েছে, সেখানে তো আয়ুর্বেদিক জুনিয়র ডাক্তারকে দিয়ে চিকিৎসা করা এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ, আলট্রাসোনোগ্রাফি মেশিন তুলে এনেছে,
ভাইপো মাটি খেয়েছে, কয়লা খেয়েছে, বাড়ির টাকা খেয়েছে, পাথর চুরির টাকা খেয়েছে, চাকরি বিক্রির টাকা খেয়েছে, আর এগুলো হচ্ছে কালেক্টর। এই সুমিত রায়, তারপরে কালীঘাটের কাকু, ওই বিনয় মিশ্র, আরও একজন বিশাল বপুর ভদ্রলোক, যিনি আবার বিধানসভায় গিয়ে ঋতব্রতর সঙ্গে এক ফ্রেমে বন্দী হয়েছিলেন। মানুষ সব জানে ভারতবর্ষের আইনি প্রক্রিয়া একটু দীর্ঘসূত্রিতা আছে এবং আদালত গ্রাহ্য প্রমাণ চাই, প্রমাণ পেলেই খপ করে এদেরকে ধরে নেওয়া হবে। বেশ স্যার, আপনার ব্যাখ্যা। না, আমি ওই যেটা বলছিলেন, আমার একটা সুনির্দিষ্ট বক্তব্য আমি এর আগে অনেক জায়গায় বলেছি, সেটা শুভেন্দুবাবুর জন্য আমার এখান থেকে বলার। দেখুন, বিদেশ তো যাবে না, বিদেশের টাকাটা তো চুরি করা টাকা, কারণ ওনার এমপির জন্য যে বেতন সেটা খরচা হয়ে গেছে, বাকিটা চুরির মাল। তাতে বিদেশে বড় বড় জায়গায় করবে চুরির মাল আর কি। এবার চুরির মাল নিয়ে যাবে, আবার পালিয়ে যেতে পারে, লুকিয়ে যেতে পারে। তাহলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী বললো আমার জানার দরকার নেই। আমার জানার দরকার লজিক কী বলবে, বৌদ্ধিক চেতনা কী বলছে আমাদের। অন্য জায়গায় গিয়ে হারিয়ে যাবে, খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কদিন ধরে আপনারা নিউজ করবেন, এটা সম্ভব না। সেকেন্ড সম্ভাবনা হচ্ছে যে উনি গেলেন না, এবার গিয়ে অ্যাপেলও গেলেন, যে অ্যাপেল আবার ওনাকে পাত্তা দেয়নি আজকাল। বেলগুড়িতে গেলে সেখানে আবার ভুলভাল কাগজ লিখে দেয়নি কিছুদিন আগে। না, ওই সব জায়গাও ওই চুরির টাকা অ্যাপেলোতে খরচা করা যাবে না, বেলুড়ে খরচা করা যাবে না, কারণ টাকা তো নেই, তার তো খরচা হয়েছে বিপুল টাকা। তাহলে তার জন্য এবার প্রাইভেট সরকারি হসপিটাল, পিজিতে 2 টাকার টিকিট লাইন, ওই চোখের জন্য বলছি, চোখের জন্য। প্রত্যেক লোকের ট্রিটমেন্ট করার অধিকার কিন্তু আছে, এটা আমি অস্বীকার করছি না। তো পিজিতে লাইন, আরজি করে লাইন সব আছে না, ওই লাইন দিলেও হবে না, ওনাকে সেবাশ্রয় পাঠাতে হবে। একমাত্র চিকিৎসা পশ্চিমবঙ্গে কারো আর সেবাশ্রমে চিকিৎসা হবে না, শুধু অভিষেকের তৈরি করা সম্পত্তিতে অভিষেকের চোখে চিকিৎসা হবে, অনলি সেবাশ্রম। অন্য কোথায় যদি হয় আমি কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে আড়াই কচকালে লড়াই করবো। নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর টেস্ট করতে কতদিন লেগেছিল? 6 মাস প্রায়, খালি কণ্ঠস্বর এটা খালি করতে আর কি, 6 মাস। তো এই সুবিধ দিয়ে লুকোচুরি খেলা। উনি ঠিক বলেছেন, বড় কাতলা মাছকে যখন কেউ ধরে, আমার দাদা সব ধরেছিলেন পুকুরে গিয়ে, কিন্তু সঙ্গে সঙ্গে তোলে না। ওই কাতলা মাছের ছিপটা আছে না, যখন খেলে বড় কেন মজা গেছে, লাফাচ্ছে টাফাচ্ছে, আবার ছেড়ে দিল। ওইটা বড় মাছ ধরে একটু মজা ঠাট্টা মাছ করা হচ্ছে। দিল্লিও তো বলেছে একটু খেলে তোল খেলছে, কিন্তু খেলতে গেলে সেটা সুদূর প্রসারী গেলে জনগণের কি হবে? জনগণ তো ধৈর্যের অভাব করবে নাকি, ধৈর্য চুক্তি করবে। এইটা খুব গুরুত্বপূর্ণ। আলটিমেটলি অভিষেককে যদি না ধরা হয়, এই পশ্চিমবঙ্গের সরকার এসে কোনো লাভ হলো না, আসল কথা বলে দিচ্ছি। সেকেন্ড যেটা পয়েন্ট, এই যে পিএসসিএ কালচার, মানে অভিষেকের আছে সুমিত, আবার আছে সে বুদ্ধ কালীঘাটের কাকু, সে বলে আমার সাহেবকে ছোঁয়া যায় না, ছইনি কেউ, চোরি ডিম ছুঁড়েছে, শুয়েছে কেউ, ছইনি ডিম ছুঁড়েছে। এরা पत्थरबाजी করে মোল্লারা গিয়ে মারবে যে আমাদেরকে অথই জলে ফেলে দিয়েছে, আমরা पत्थरबाजी करता है, हम लोग डीप नहीं बढ़ता है, हम लोग सनातनी नहीं আছে, सनातनी नहीं है, जो पत्थरबाजी करता है हमारे साथ है काजी, पत्थरबाजी करता है हम लोग, দেখো ওরা पत्थरबाजी করে মেরে দেবে, সেটা পরের কথা। কিন্তু আমার অন্য কথা আছে, বিজেপি নেতাদের জন্য বার্তা, অ্যাকশন বার্তাটা বলে মেন কথা, বার্তাটা বলে সেটা যে পিএসসিএ কালচার বন্ধ করতে হবে। প্রত্যেকটা নেতা এমনকি এমএলএ হয়ে যাওয়ার পর পিএসসিএ এমন ভয়ঙ্কর, বিখ্যাত লোক ছাড়া ফোন ধরে দেবে না, পয়সার লোক ছাড়া। পিএসসিএ হচ্ছে বাংলা রাজনীতি একটা পচন। আমি মুখ্যমন্ত্রী সহ আমি প্রত্যেকটা মন্ত্রীকে, প্রত্যেকটা এমএলএকে, প্রত্যেকটা নেতাকে বলে রাখছি, আপনারা পিএসসিএ থেকে সাবধান। আপনি সৎ হলো আপনার পিএসসিএ পচন ধরাবেই। এই খবর ইতিমধ্যে আমার কাছে আছে। এই গোটা রাজ্য জুড়ে বিজেপি যারা চুরিতে যুক্ত, দেখবেন তাদের পেছনে কোন নেতার পিএসসিএ যুক্ত, নেতা যুক্ত নয়, তার পিএসসিএ যুক্ত। অনেক পিএর বিয়ে হচ্ছে কোটি কোটি টাকা খরচা করে, কি করে হয় বিজেপি আমলে? যে কালচারটা তৃণমূল আমলে ছিল সেটা বিজেপি আমলে সঞ্চারিত হয় কোত্থেকে? তাই বাংলার মানুষ, বাংলার নেতারা, বিজেপি সরকারের নেতাদের পরিষ্কার বলছি, পিএসসিএ কালচার থেকে বাঁচুন। ওটা ভয়ঙ্কর অসুখের নাম, ওই অসুখ থেকে বাংলার মানুষকে বাঁচান। ধন্যবাদ। বেশ, আমরা ঠিক এইখানেই, যেখানে কিন্তু কাজী মাসুম আক্তার যে কথা বললেন, ঠিক সেই বিষয়ে আমরা আগেও পর্ব করেছি যে ইতিমধ্যেই মানুষ অনেক আশা করে কিন্তু প্রথমবার রাজ্যে বিজেপি সরকারকে এনেছে, তৃণমূল সরকারকে সরিয়ে দিয়ে, অর্থাৎ দুর্নীতি, সিন্ডিকেট, মাফিয়ারাজ, তোলাবাজি, চাকরি চুরি সব সরিয়ে নতুন ভোট আনতে, নতুন সরকার আনতে কিন্তু বিজেপি সরকারকে এনেছে। কিন্তু ইতিমধ্যেই 3 মাস কাটতে না কাটতে কিন্তু তোলাবাজি এবং সিন্ডিকেটবাজি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অভিযোগ উঠে আসছে, এবং এই নিয়ে সাসপেনশন, বহিষ্কার, অনেক কিছু কিন্তু ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে বলেছেন। আরও একবার আপনাদের সামনে এই নিয়ে আমরা পর্ব করেছি, কিন্তু আপনাদের সামনে রাখবো শ্রমিক ভট্টাচার্য ঠিক কী বলেছিলেন এই তোলাবাজি এবং এই সিন্ডিকেট রাজ এবং বিজেপির
বিভিন্ন বুথ স্তর এবং বিভিন্ন নেতাদের বিরুদ্ধে যা অভিযোগ উঠছে তাই নিয়ে শুনুন। প্রোটেকশন মানির কথা আমি বলিনি, আমি বলেছি কেউ যদি চোখের জল ফেলে এসে হঠাৎ আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আবেগতাড়িত হয়ে একটু মোহভঙ্গ হয়ে যান, তাহলে তা থেকে বিরত থাকবেন। কারণ মানুষ এদের চেনে, এদের মানুষ খুন করতে দেখেছে, নিরপরাধ মানুষের উপর অত্যাচার করতে দেখেছে, মানুষের সম্পত্তি কেড়ে নিতে দেখেছে, বিভিন্ন জায়গায় মানুষের সামাজিক সত্তাকে অপহরণ করতে দেখেছে, আর এদের বিরুদ্ধেই এই নির্বাচনে মানুষ ভোট দিয়েছে। সুতরাং যদি এ ধরনের কাজ আপনারা করতে যান, তাহলে ওই যে ডিম থেরাপি চলছে, ওই ডিমের অভিমুখটা কিন্তু বদলে যাবে। সতর্ক থাকবেন। দলের পক্ষ থেকে নজরদারি চালাবেন রাজ্য সভাপতি এবং রাজ্য নেতৃত্ব? দলের পক্ষ থেকে সম্পূর্ণ নজরদারি আছে। বিজেপি একটা সংগঠিত রাজনৈতিক দল। আমাদের যারা দায়িত্বে আছেন, যে যে জেলার দায়িত্বে আছেন, মহকুমার দায়িত্বে আছেন, তারা এই বিষয়ে নজরদারি করছেন, তারা রেগুলার ট্যুর করছেন। কোনো জায়গায় এ ধরনের কোনো বিচ্যুতি যখনই শোনা যাচ্ছে, পার্টি সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। না, আমি তিনজনকে জিজ্ঞেস করবো একই জিনিস নিয়ে, কারণ বাংলার মানুষ জানতে চায়, তাদের অনেক প্রত্যাশা, প্রচুর ম্যান্ডেট নিয়ে কিন্তু গভর্নমেন্ট এসছে, নতুন গভর্নমেন্ট। আমি প্রথমে রাহুল দা আপনাকে জিজ্ঞেস করি যে 3 মাস শেষ হতে না হতেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ বারবার বলতে হচ্ছে যে আমরা কিন্তু কোনো তৃণমূল থেকে বিজেপিতে নেবো না, যদি অফিসিয়ালি 3 জন, আনঅফিসিয়ালি কতজন আমরা জানি না। এবং এটাও বলা হচ্ছে যে যারা করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, বহিষ্কার এবং সাসপেনশন। বারবার কেন বলতে হবে রাহুল দা? না, প্রথম কথা দেখো, একটা কথা বলি যে যে কোনো সরকারকে একটু সময় দেওয়া উচিত। সরকার সবে এসছে, মানুষ অনেক বড় ম্যান্ডেট নিয়ে এসছে, মানুষ বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মানুষ অধ্যত্বের বিরুদ্ধে জবাব দিয়েছে, মানুষ দুর্নীতির বিরুদ্ধে জবাব দিয়েছে, মানুষ 15 বছর অধ্যত্বের বিরুদ্ধে গর্জে উঠেছে, নিশ্চয়ই তাই। কিন্তু মুশকিলটা কোথায় জানো? বড় নাটক হলে দেখবে, অরূপ আমার সাথে একমত হবে, যে খুব যখন বড় বড় মানে আমরা যখন বহু পেছনের লোক দ্বারা দাঁড়িয়ে থাকে না, তারা সামনে কি বলছে শুনতে পায় না। এখন শ্রমিকবাবু বলছেন তো বটে, কিন্তু অত দূর অব্দি পৌঁছচ্ছে তার আওয়াজ। তিনি যা বলছেন একদম গ্রাসরুটে, একদম মন্ডলে বা ওয়ার্ডে, বা একদম যারা প্রান্তিক জায়গায় যেখানে সাধারণ কর্মীরা আছেন, তত অব্দি কি জায়গাটা আওয়াজটা পৌঁছচ্ছে? শ্রমিকবাবুর আমার মনে হয় অত বড় সেই বার্তাটা অত জোরেই হওয়া উচিত, যাতে প্রত্যেকের কানে বার্তাটা পৌঁছয়। নাহলে কিন্তু মানুষ আর পুনরাবৃত্তি দেখতে যায় না। মানুষ চায় যে সরকার আস্থা রেখে সেটি সরকার জানো তাদের স্বপ্নটা সফল করে, অন্তত তার জন্য শুধু বার্তা দিলে হবে না, সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা সেটা দেখা খুব জরুরি। বেশ স্যার, সংক্ষেপে কোশ্চেনটা কি? কোশ্চেনটা এই 3 মাসের মধ্যে শ্রমিকবাবুকে কিন্তু বারবার বলতে হচ্ছে, শ্রমিকবাবু নয়, বিজেপির বিভিন্ন নেতারা বলছেন যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, দল কখনোই সাপোর্ট করে না, বহিষ্কার, সাসপেনশন। 3 মাসের অবস্থা। তৃণমূলের 3টে রাজ্যসভার এমপি তারা রিজাইন দিল, তারা এত মহৎ হয়ে যায়নি যে তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা যাবে না, করে নিয়ে বোকা পানি ছেড়ে দিতে পারতো। তাকে আবার বিজেপির প্রতিনিধি করে পাঠাতে রাজ্যের একটা বিজেপি কর্মী সমর্থক ভালো হয় নাই। তাদের কথা তো মাথায় রাখতে হবে। সর্বোপরি তো কর্মী সমর্থকরা যারা জিতিয়েছে, সেই আম লোকগুলো যারা ভোট দিয়েছে, তারা কোনো নেতা বা মাথা নয়, কিন্তু ওরা হচ্ছে আসল মাথা। তারা কিন্তু দুঃখিত, এটা বিজেপি নেতৃত্বকে বুঝতে হবে। আবার বিজেপি নেতৃত্ব ওই যে ওই অনন্ত মহারাজের মতো পাগল, সে উল্টো পাল্টা নেতা গিয়েও গালাগাল দিচ্ছে, তেমন লোককে রাজ্যসভায় পাঠিয়েছিল। অনেক যোগ্য লোক রাজ্যে ছিল, তো যারা পাঠিয়েছিল, আমি আমার পোর্টালে বলেছি এবং সোশ্যাল মিডিয়ায় বলেছি, যে যারা তাকে অনন্ত মহারাজের মতো বদ্ধ উন্মাদ একটা তাকে রাজ্যসভায় পাঠায়, তারা কারা? তাদেরকে পর্যবেক্ষণ করা দরকার। তাদের ঠিকুজি হিস্ট্রিগুলো দেখতে হবে, কারা নরেন্দ্র মোদীদেরকে বোকা বানিয়ে, নির্বোধ বানিয়ে, কেন্দ্রীয় দলকে নির্বোধ বানিয়ে অনন্ত মহারাজের মতো লোককে চুজ করে। সর্বত্র কি ভুলভাল হবে? রাজ্যে কি যোগ্য লোকের অভাব পড়িয়াছে? এখনো তো দেখতে পাচ্ছি সব কারা কারা কোথায় কোথায় আছে, ওরা দেখতে পাচ্ছি। কালকে একজন বলছিল पर्ची से कुछ नहीं होता, खर्ची से होता है। दिल्ली नेता বলছি पर्ची মানে যোগ্যতা, ওদেরকে যখন खर्ची कितना है, धनराशि कितना है, धनराशि তো নতুন ডায়লগ শুনছি, কি মাসি ধনরাশি। আমি কি দিন ভাই पर्ची खर्ची যা মাথায় লাগছিল। আরএসএস এর কিছু লোক আমাকে ফোন করে বলছিল, আরএসএস এর স্যার একটু টিভিতে সোচ্চার আওয়াজ করুন না, 3 মাসে এত দুর্বৃত্ত। আমি আপনার তো আছে বলছি, কি বলবো, আপনি তো টিভিতে যান, বলুন একটু। আরএসএসও ক্লান্ত, শুভেন্দু বাবু, শ্রমিক বাবু, ক্লান্তি আসছে। ক্লান্তি আমার, ক্ষমা করো প্রভু, আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। কে নেই? এমএলএও নাকি কাঠ বানিয়ে নিচ্ছে, এই টাটকা এমএলএ হচ্ছে, যার কোনো জেতাতে কোনো ভূমিকাই ছিল না।
একটা নয়া পয়সা ভূমিকা ছিল না। এই কাজী মাসুম আক্তার সরকার পরিবর্তনের একটা বড় ভূমিকা 15 বছর ধরে রেখেছে এই কাজী মাসুম আক্তার, তাই গলা উঁচি কথা বলতে পারি। সরকার পরিবর্তনে বিজেপি করে নয়, সরকারটা চাইনি বিগত সরকারটা, তাই নতুন সরকার। আমি পরিষ্কার করে বলছি যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, এমএলএ থেকে শুরু করে জেলার নেতা, মন্ডল প্রেসিডেন্ট, তালিকা করুন কারা দুর্বৃত্তায়নে যুক্ত নয়, কারা স্বচ্ছ সৎ, অস্বচ্ছ সব, স্বচ্ছগুলো তালিকা তৈরি করুন, কজন সৎ কজন স্বচ্ছ। আপনার বলছেন সাসপেন্ড করেছে, কি হবে সাসপেন্ড করে? বেশ, ভালো তো তুলে নিয়েছে, যে টাকাগুলো তুলে তারা জেলে গেছে কি? শুনেন, পার্টির নামে, সংগঠনের নামে যারা টাকা তুলেছে তাদের সাসপেন্ড করাটাই জরুরি, যথেষ্ট না। তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে আসল কথা। সেই লোকগুলোকে জেলে গেছে, জেলে গিয়ে উদাহরণ তৈরি করুন, দেখবেন বাকিরা সতর্ক হয়ে যাবে। ওরা জানে তো লুটে নিয়েছে, এবার সাসপেন্ড হবে, ঘুরে বেরোবো, বেশ, ঘুরি। বেশ, এটা অর্কদা, হচ্ছে, খুব ধন্যবাদ। সংক্ষেপে। ঠিকই বলেছেন, ঠকবাজ থেকে আউজার হয়ে যাবে এখনো যদি কন্ট্রোল না করে। মানে সুললিত বাংলায় শ্রমিকরা কি বলছেন, নিজে কতটা বিশ্বাস করেন যে কথাগুলো বলছেন সেটা নিয়ে আমার ডাউট আছে। হ্যাঁ, বলছেন, লোকে শুনছে, এখন তো কাউন্টার করার সময় সংবাদ মাধ্যমেরও নেই। যা বলেন এরা সেটাকে অমৃতবাণী বলে মেনে নেয়। এই প্রশ্নটা তো করা উচিত ছিল, সাসপেন্ড করে কি হবে, জেলে ঢোকান, ঠিক বলেছেন, টাকাগুলো কথাটা। উদ্ধার করুন, তাহলেই তো একটা বার্তা যাবে। এইসব সাসপেন্ডের কোনো মানে নেই। 3 সপ্তাহ পরে এই সাসপেনশন উঠে যাবে, আবার সে বহাল অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, ভেতর থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এবং করবে, ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াবে। এসবের কোনো, তবে একটা টোল ফ্রি নাম্বার সুরেন্দ্রবাবু সরকার চালু করেছে, বেশ, যা যে অভিযোগ আছে জানান এবং মানুষও নজর রাখুন। তোলাবাজি, সিন্ডিকেট। আমার কাছে 300 অভিযোগ আছে দাদা, আমার কাছে 300 আছে, উনি আমারটা শুনবেন? আমার কাছে শুধু কাজী মাসুম আক্তার 300 পাঠিয়ে দিন, 300 আছে, প্রমাণ শুনতে পারবে তো? প্রমাণ আমি তো রোজ টিভিতে বলছি, নাম ধরে ধরে বলছি তো। টোল ফ্রি লাভ হচ্ছে নাম্বার কি? দিয়ে পাঠিয়ে দিন। ঠিক আছে, পাঠিয়ে দেবো, খাটবো বসে বসে, আর কি করবো? বেশ, আপনাদের তিনজনকেই, কাজী মাসুম আক্তার, রাহুল দা এবং অর্কদা, তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে আসবার জন্য। আমরা কিন্তু বেশ কিছু প্রশ্ন তুললাম আজকে, যে 3 মাসের মধ্যেই যে বর্তমান সরকারের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আসছে এবং ইমিডিয়েটলি কিন্তু এর বিরুদ্ধে, অর্থাৎ এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত বলেই আমরা মনে করি, কারণ বাংলার মানুষ। আপনারা কি বলছেন? আপনারা সুচিন্তিত মতামত কিন্তু জানাবেন। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।